গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবার, ঘড়িতে এখন 6:30 বেজে গেছে। তাই দেখুন বাইরেটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এখন সকাল হয়, মানে সূর্য ওঠে 6:30টার সময়। তার আগে অবশ্য চারিদিকটা একটু পরিষ্কার হয়ে যায়, কিন্তু সূর্যের মুখ দেখা যায় 6:30টার পর। আস্তে আস্তে যে দিনটা কমে আসছে সেটা বোঝা যাচ্ছে। তাই মনটাও বেশ খারাপ হতে থাকে যে শীত তো এবার এগিয়েই এলো। সকালে উঠে পড়েছি, সেই যে বলেছিলাম গতকাল কিছু বানিয়ে রেখেছি মিষ্টি, আজকে আবার কিছু বানাবো। এই দুদিন ধরে একটু সকাল সকালই উঠছি, ওই যে বলেছিলাম অন্যান্য কাজের সাথে এই কাজগুলোও করতে হচ্ছে। তাছাড়া কিচেনটা আমিষ করার আগে সেই জন্য নিরামিষ রান্নাটা করে নিই, যাতে আবার ঠেকাঠেকির ঝামেলা না থাকে। রাত্রেবেলাতেই ক্লিন করে শুয়েছিলাম, তাই সকালবেলা উঠে ঝটপট মিষ্টিটা বানিয়ে রেখে দিই। এর আগের ব্লগটিতে একটি বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি আগে থেকে ভোগ বানিয়ে রাখছি, এটা নাকি ঠিক না, আপনার নাকি এটা ভালো লাগেনি। দেখুন, আমরা যে মিষ্টিগুলো বাইরে থেকে কিনে আনি সেগুলো সবই ইন্ডিয়া থেকে ইনপুট হয়ে আসে। সেই মিষ্টিগুলো মোটামুটি 4-5 মাসের পুরনো। সেই মিষ্টিগুলো বাড়িতে এনে আবার একদিন কি দুদিন পর যখন দিতে পারছি, তাহলে আমি 4 দিন আগে কেন বানিয়ে নিতে পারবো না? আর তাছাড়া কদিন ধরেই আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, খুব একটা শরীরটা ভালো নেই, ভালোভাবে সেরকমভাবে কাজও করতে পারছিলাম না অনেকটা একসাথে। তাই ভাবলাম আগে থেকেই অল্প অল্প করে রাখি, যেহেতু জন্মাষ্টমী করবই, তাই মিষ্টিগুলো আগে থেকে অল্প অল্প করে রাখলাম। খিচুড়ি ভোগ, লুচি ভোগ এগুলো আমরা দিনের দিন করি, যেদিন পুজো। জানি সেই দিন উঠে যদি সকালবেলায় না করতে পারি, শরীরটা যদি খুব খারাপ লাগে, তাই অন্তত মিষ্টিটা বানিয়ে রেখেছি যাতে ভগবানকে ভোগ দিতে পারি। আর যদি আমি নিজেও না দিতে পারি, আমার বাড়িতে যারা আছে তারা এই মিষ্টি ভোগটা অন্তত ঠাকুরকে দিতে পারবে, সেই জন্যই আমি আগে থেকে বানিয়ে রেখেছি। স্থান, কাল, পরিস্থিতি অনুযায়ী না মানুষকে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতে হয়। আচার বিচার তো থাকবেই, কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এটাই আসল। এটার ওপরে আচার বিচার নয়, আমার এটাই মনে হয়। আর আমি যদি কিছু ভুল করতাম, সেটা আমার মাই আমাকে বলে দিত, কারণ আমি এসবগুলো মাকে জিজ্ঞাসা করেই করি। যাই হোক, চলুন কিচেনে চলে এসেছি। এখন এখানে আমি লবঙ্গ লতিকাটা প্রথমে বানিয়ে নেব। লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমেই এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে অল্প একটুখানি বেকিং সোডা দিতে পারেন। যদি 1 কাপ ময়দা নেন, তাহলে অল্প 1 চিমটি অন্তত বেকিং সোডা নিয়ে নিতে পারেন। তবে আজকে আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি, তাই আমি কোনো বেকিং সোডা নিইনি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা ঘি। ঘিটা ততক্ষণ দিতে হবে যতক্ষণ না ময়দাটা মুঠো করলেই ডেলা হয়ে যায়, মানে ভালো করে ময়ন দিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটুখানি শক্ত করেই কিন্তু ময়দাটা মাখতে হবে। তারপরে এটা বেশ কিছুক্ষণ, অন্তত আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। তাই মেখে ময়দাটা আমি এক সাইডে রেখে এখানে চা বানিয়ে নিচ্ছি। চলুন চাটা খেয়ে নিই, তারপরে আবার ভোগ বানানোর কাজে লাগবো। ভোগ মানে ওই মিষ্টিগুলো বানিয়ে নেব। পুজোটা করি একদম আমি ছোট্ট করে নিজেই করি। আর এখানে তো অনেক সামগ্রীই পাওয়া যায় না, আসল জিনিসটাই পাওয়া যায় না, যেটা ভগবান মানে শ্রীকৃষ্ণের প্রসাদে অবশ্যই দিতে হয়, সেটা হচ্ছে তুলসী পাতা। আমি অনেকবার বাড়িতে লাগানোর চেষ্টা করেছি, আমার মা দেশ থেকে এনেছিল সিডস, সেটাও লাগিয়েছিলাম, কিন্তু কিছুতেই তুলসী গাছ বেরোয়নি। আর তুলসী গাছ লাগালেও দেখেছি বেশি দিন বাঁচে না, খুব তাড়াতাড়ি মরে যায়। খুব কম জনের কাছেই দেখেছি তুলসী গাছ ঠিকঠাক থাকে, তাও শীতকালে পাতা ঝরে যায়, আবার গ্রীষ্মকালে তখন অল্প অল্প হয়তো পাতা বেরোয়, কখনো আবার সেই গাছটা থেকে আর পাতাই বেরোয় না, সেটা মরেই যায়। এইরকমই হয়। আসলে এখানের ওয়েদারটা তো খুব ঠান্ডা থাকে, ওয়েদার ফ্ল্যাকচুয়েট হতে থাকে, তাই এখানে না এই টাইপের গাছগুলো একদম হতে চায় না। আমার খুব খারাপ লাগে যে আমি তুলসী পাতা দিতে পারি না। মাঝে মাঝে ভাবি একটু শুকনোই রেখে দিই, কিন্তু ওগুলো কি আর দেওয়া যায়, তাই তুলসী পাতাটাই দিতে পারি না। এখানে দেখুন আমি লবঙ্গ লতিকার জন্য রসটাকেও বানাতে বসিয়ে দিয়েছি। ওইদিকে রসটা হচ্ছে, আর এখানে ভাবছি যে কলাকান্দ বানাবো তার জন্য একটু ছানা বানাতে হবে, তো সেই জন্য একটু দুধ বয়েল হতে রেখে দিলাম এই সাইডে। এক সাইডে বয়েল হতে থাক, ওইদিকে রসটাও হতে থাক, ততক্ষণ আমি লবঙ্গ লতিকার জন্য যা যা প্রয়োজন সেই জোগাড়গুলো করে নেব। আর লবঙ্গ লতিকার রসটা না একটুখানি গাঢ় বানাতে হয়। রসটা ফুটতে ফুটতে যে দেখবেন যখন রসটা একটু ফেনা হয়ে আসবে, বা যখন প্যানের সাইডে সাইডে একটু চিনির দানা দানা লেগে যাবে, তখন বুঝবেন যে রসটা হয়ে এসেছে, তখন কিন্তু বন্ধ করে দিতে হবে। তো অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে রসটা, হালকা গরম রাখলেই হবে।
আর এখানে আমি লবঙ্গগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, লবঙ্গর মাথার যে গোল ফুলটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। এগুলো সব রেডি করে নিচ্ছি, কারণ এগুলো লবঙ্গ লতিকায় লাগবে। সাথে একটুখানি কিশমিশও নিয়ে নিচ্ছি, যেহেতু ভেতরে একটু পুরের সাথে কিশমিশ দিই, এটা দিলে কিন্তু খাবার সময় খুব ভালো লাগে, তাই অল্প একটু কিশমিশও নিয়ে নিলাম। এখানে দেখুন রসটা অল্প অল্প হালকা হালকা দেখুন ফেনা হয়ে আসছে, আর সাইডে সাইডে কিন্তু চিনির দানা দানা লেগে যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এখন অল্প একটু পাতলা লাগলেও এটা কিন্তু ঠান্ডা হলেই রসটা আর একটু গাঢ় হয়ে যাবে। গতকাল যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটাও দেখুন বেশ শক্ত মতো হয়ে গেছে। এটাকে ফ্রিজে রাখিনি, বাইরেই ছিল, কারণ ফ্রিজে রাখলে আরও শক্ত হয়ে যায়, তখন বানাতে একটু অসুবিধা হয়, আবার মাইক্রো ওভেনে দিতে হয়। আর মাইক্রো ওভেনে যেহেতু ননভেজ সব কিছু গরম করি, সেজন্য আর মাইক্রো ওভেনে দেবো না বলেই বাইরে রেখে দিয়েছিলাম। এখানে এবারে চলুন বানিয়ে নিই। এটাকে এরকম লুচির মতো করে বেলে নিতে হবে, খুব বেশি আবার পাতলা করা চলবে না বেলাটা। তার মধ্যে অল্প একটুখানি ক্ষীরের পুর দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম একটা ছোট্ট ওই কিশমিশ। তারপর এটাকে এইভাবে দুদিক থেকে ফোল্ড করার পর আবার এটাকে আবার ওই দু সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে এইভাবে। তারপর এখানে একটা লবঙ্গ আটকে দিতে হবে যাতে এটা খুলে না যায়। ব্যাস হয়ে গেল। আমার একটা পুরো লবঙ্গ লতিকা কীভাবে বানাতে হয় তার একটা ভিডিও আছে, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার লিঙ্ক, আপনারা চাইলে ওখান থেকে ভালোভাবে দেখে নিতে পারেন। আজকে তাড়াহুড়ো, তাই খুব তাড়াহুড়োতে বানাচ্ছি, আপনাদের সাথে ভালোভাবে শেয়ারও করতে পারছি না। এইখানে দেখুন এবার লবঙ্গ লতিকাগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে দুধটাও ফুটে এসেছে। এই মগটার মধ্যে আমি অল্প একটুখানি ভিনিগার আর জল সমপরিমাণ মিশিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ছানাটা হয়ে গেলেই ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব, কারণ যে ভিনিগারের গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তেলটা হালকা গরম হয়ে গেছে, যেরকম আমরা গোলাপ জামুন ভাজার সময় তেলটা গরম রাখি ঠিক সেই রকমই গরম রাখতে হবে, খুব বেশি গরম করা চলবে না। তার মধ্যে দিয়ে দিলাম, ঠিক সিঙ্গারাও যেরকম ভাজি খুব অল্প গরম তেলে সেই রকম, তা না হলে এটা ফুলে ফেপে একদম লুচির মতো হয়ে যাবে নরম। লবঙ্গ লতিকাগুলো ওইদিকে আস্তে আস্তে ভাজা হচ্ছে, ততক্ষণে ভাবলাম ছানাটাকে ছেঁকে এখানে জল দিয়ে ধুয়ে একদম রেডি করে রেখে দিই। একসাথে টুকটুক করে কাজগুলো সারতে থাকলে আস্তে আস্তে হয়ে যাবে। চলুন দেখি এবার লবঙ্গ লতিকাগুলো কতটা ভাজা হলো। আজকে যেহেতু খুব কম লবঙ্গ লতিকা করছি তাই তেলও নিয়েছি অল্প, তা না হলে এগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হয়। আজকে দেখুন আমার তেলটা একটু কম হয়ে গেছে, আসলে কড়াটা তো খুব বড়, তেল অনেকটা আছে কিন্তু তেলটা পুরো ছড়িয়ে আছে চারিদিকে, ডুবছে না এগুলো। আর একটু বেশি তেল নিতে হয় ভাজার সময়, তাই এটাকে একটুখানি টাইম লাগছে ভাজতে। কালাকাঁদ বানানোর জন্য প্রথমেই ছানাটাকে রেডি করে নিলাম, তারপরে আবার এখানে একটা প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি যতটা ছানা বানানোর জন্য দুধ নিয়েছি তার থেকে একটু কম নিয়ে নিচ্ছি দুধ, তবে এখানে আমি হাফ অ্যান্ড হাফ ইউজ করছি, আপনারা চাইলে হোল মিল্কও ইউজ করতে পারেন। হাফ অ্যান্ড হাফটা হচ্ছে এখানে পাওয়া যায়, সেটা এখানে ক্রিম আর হোল মিল্ক একসাথে মেশানো থাকে, সেটাকেই এখানে বলে হাফ অ্যান্ড হাফ, মানে বেশ গাঢ় হয় এটা, মানে গাঢ় করতে বেশি টাইম লাগে না আর, তো সেই জন্য এই হাফ অ্যান্ড হাফই আমি ইউজ করি। ওইদিকে দুধটা অল্প অল্প বয়েল হতে থাক, ততক্ষণে দেখছি এখানে ভাজা হয়ে গেছে লবঙ্গ লতিকাগুলো। এবারে চলুন রসে দিয়ে দিই, আর রসটাও দেখুন এখন কিন্তু জাস্ট ওয়ার্ম আছে, খুব একটা গরম নেই। এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম রসের মধ্যে। ব্যাস এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। তবে রসের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, একটুখানি ভিজিয়ে রেখেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে, তা না হলে নরম হয়ে যাবে। এইদিকে দেখুন আস্তে আস্তে দুধটাও রিডিউস হয়ে গেছে, কারণ এখানে আমি যেহেতু হাফ অ্যান্ড হাফ দিয়েছি তাই খুব তাড়াতাড়ি এটা রিডিউস হয়ে যায়। আর অল্প একটু রিডিউস হয়ে যাওয়ার পরই যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে আমি হাতে করে এইভাবে গুঁড়ো করে দিয়ে দেবো। যেহেতু এটা ডালা অবস্থায় আছে, এটাকে একটুখানি ভেঙে দিলে তাহলে সেই ডালা ডালাটা থাকে না। এবারে এটাকে আস্তে আস্তে দুধের মধ্যে ফোটাতে হবে, ফুটতে ফুটতে এটা একদম যখন ড্রাই হয়ে যাবে তখন এটা কিন্তু রেডি হয়ে যাবে। এখন এটা একটু টাইম লাগবে, ঘন্টাখানেক না লাগলেও অন্তত 30 মিনিটস তো লাগবেই। তারপরে যখন এটা আস্তে আস্তে অল্প অল্প কমে আসবে অনেকটাই, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনাদের চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আমি একটু কমই দিই, কালাকাঁদটা একটু মিষ্টি কম খাই, তাতে ভালো লাগে খেতে। খুব বেশি মিষ্টি হয়ে গেলে কালাকাঁদ ভালো লাগে না আর শক্তও হয়ে যায়, তাই মিষ্টিটা আমি একটু কম দিই। আর এখানে দেখুন ফুটতে ফুটতে একদম কিন্তু এটা প্রায় ড্রাই হয়েই এসেছে।
যখন দুধটা আর ছানাটা একসাথে এরকম মেশানোর পর এরকম ড্রাই হয়ে আসবে, তখন কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়া যাবে না, তাহলেই কিন্তু নিচে লেগে যাবে। আস্তে আস্তে করে এইভাবে নাড়িয়েই যেতে হবে যতক্ষণ না একদম ড্রাই হয়ে যাচ্ছে, জলটা শুকিয়ে যাচ্ছে। চলুন, এটা তো হয়ে গেছে, এটা ঢেলেও নিয়েছি। আমার কাছে আর কোনো পাত্র সেরকম ছিল না, তাই এটার মধ্যেই রেখেছি শেপ দেওয়ার জন্য। আর এর মধ্যে আমি এলাচ কিচ্ছু দিইনি, কারণ এলাচের এলাচের গন্ধটা তো একটুখানি তীব্র, তাই এলাচ দিলে দেখেছি পুরো দুধের যে গন্ধটা সেটা চলে যায়। আর কালাকাঁদে না, দুধ গাঢ় করার যে গন্ধটা থাকে সেটাই বেশি ভালো লাগে। শুধু ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটুখানি পেস্তা, এটা বেশ ভালো লাগে দিলে, মুখে পড়ে যখন তখনও খেতে ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। আমার কালাকাঁদ রেডি। আর এখানে একটু পরে আমি এটাকে কাটবো, এখন কাটলে ভেঙে যাবে। চলুন এবার লবঙ্গ লতিকাগুলোকে তুলে রেখে দিই। খুব কম পরিমাণে বানিয়েছি এবারে, কারণ ময়দাও বেশি ছিল না, আর ভাবলাম অল্পই বানাই, কারণ লবঙ্গ লতিকা বানাতে প্রচুর টাইম লাগে, তাই খুব অল্প পরিমাণে জাস্ট প্রসাদের জন্যই আমি বানিয়েছি। আর এখানে রস থেকে এবার তুলে নিচ্ছি। রসে বেশি ভিজে গেলে না এটা একদম নরম হয়ে যায়, এটা একটুখানি ক্রিস্পি থাকলে না খেতে ভালো লাগে, বেশ কামড় দিলেই ভেতর থেকে রসও বেরিয়ে আসে আর মুখে বেশ একটা ক্রিস্পি ভাবও লাগে, সেটা বেশ ভালো লাগে। চলুন, এটা তো রেডি হয়ে গেছে, এবারে এগুলোকে সব প্যাক করে ফ্রিজে রেখে দেবো। এখানে আমি কালাকাঁদগুলোকেও কেটে নিয়েছি। ফ্রিজে রাখার পর কাটলে আরও ভালো হতো, কারণ তখন খুব সুন্দরভাবে কাটা যায়। আমি তার আগেই কেটে নিয়েছি ফ্রিজে রাখার আগে, তাই একটুখানি দেখুন ছেড়ে ছেড়ে গেছে। গরম অবস্থায় কাটলে কিন্তু আরও একদম ছেড়ে যেত। যেই 4 রকমের মিষ্টি বানানোর কথা সেগুলো দেখুন আমার সব রেডি হয়ে গেছে। গতকাল 2 ধরনের বানিয়েছি, আজকেও 2 রকমের বানিয়ে নিলাম। ব্যাস, এবারে এগুলোকে প্যাক করে ফ্রিজে রেখে দেবো। চলুন এবার দুপুরের রান্নাটাও সেরে নিই। আর এখন দেখুন বাইরে বেশ কটকটে রোদ উঠেছে। বাইরে যাচ্ছি, আমার যেই লাল শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তাই ভাবলাম একবার তুলেই নিই। ওগুলো অবশ্য পুরোটা তুলবো না, মাঝখান থেকে কেটে নেব, তাহলে আবার ওখান থেকে গ্রো করবে। আর কি সুন্দর রোদ দিয়েছে দেখেছেন, তার সাথে সাথে হাওয়াও দিচ্ছে। তবে বেশ ভালো গরম আছে জানেন, প্রচণ্ড গরম আছে। যেদিন জন্মাষ্টমী সেদিন নাকি আরও গরম থাকবে। আর এখানে দেখুন আমি যে ফ্লাওয়ারগুলো এগুলো লাগিয়েছিলাম, আমি জানি এগুলো টাইম ফ্লাওয়ার। এগুলো বলবেন তো কি বলে এর নাম, আমি ঠিক জানি না এর নামটা কি। অ্যামাজনে দেখেছিলাম তাই অর্ডার করে দিয়েছিলাম। খুব সুন্দর ফুল ফুটছে। আর এখানে আমার দেখুন অপরাজিতাও ফুটেছে। তবে এই অপরাজিতাটা না একদম সাদা রঙের নয়, এর মধ্যে আবার নীলচে আভাও আছে। তবে আমার বেশি ভালো লাগে যে নীল অপরাজিতাটা হয়, সেটাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম সাদা হয়েছে। নীল অপরাজিতাটা ভীষণ সুন্দর দেখতে লাগে। তো কি করব, এবারে সাদাই হয়েছে, পরের বার দেখবো যদি নীলের বীজ পাওয়া যায়। আসলে মা একসাথে অনেকগুলো বীজ এনেছিল, তার মধ্যে কোনটা সাদা কোনটা নীল বুঝতে পারিনি, লাগিয়ে দিয়েছি, যেটা বেরিয়েছে সেটাই হয়েছে আর কি। আর এই দেখুন লাল শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। অনেক দিন পর খাবো জানেন লাল শাক। বেশ মজা লাগছে জানেন লাল শাকগুলো তুলতে। আসলে বাগানে অল্প স্বল্প সবজি লাগালে সেই সবজিগুলো তুলে রান্না করে খেতে না খুব ভালো লাগে। যতটা না পেটের শান্তি হয়, তার থেকে কিন্তু মনের শান্তি হয় দেখেছি। খুব আনন্দ লাগে যে ছোট্ট বাগানে অল্প স্বল্প যা সবজি লাগালাম সেই দিয়েই আমার সকালের রান্নাটা হলো, তাতে বেশ ভালো লাগে। আর শাকগুলোর রঙটা দেখুন কি সুন্দর, ঠিক রেড বলবো না, এটা হচ্ছে পার্পেল লাগছে আমার। যাই হোক, এটা লাল শাক নামেই পরিচিত। আজকে এতগুলো হয়েছে দেখুন, এক ঝুড়ি শাক হয়ে গেছে। এরপর আবার যখন বাড়বে তখন আবার ওখান থেকে তুলে খাবো। আজকে এগুলোই রান্না করি, যদিও এতটা লাগছে, কিন্তু ভাজতে গেলেই দেখেছি শাক একদম কমে যায়। আমরা তো 2টো মানুষ, আমাদের হয়ে যাবে দুজনের আশা করি। আর গুবলু তো খুব খেলেও খুব অল্প খাবে, তাও আবার আমাকে খাইয়ে দিতে হবে কোনো মতে ভাতের সাথে, কারণ ও তো এই শাক সবজি একদম খেতে চায় না। তবুও বাগানের তোলা শাক, একদম টাটকা শাক, একটু না খাওয়ালে হয় বলুন তো। এর পরের বার ইচ্ছে আছে আরও কিছু এরকম টুকটাক এরকম শাক গাছ লাগাবো। এই 2টো তো লাগাবোই, কলমি শাক আর লাল শাক। তার সাথে সাথে একটু লাউ গাছও লাগাবো, তাহলে লাউ খাওয়ার সাথে সাথে লাউ শাকও খেতে পারবো, কারণ লাউ শাক পোস্ত খেতে আমার খুব ভালো লাগে। চলুন এবার শাকটাকে ভেজে নিই। আজকে করব মাছের কালিয়া, লাল শাক ভাজা, সাথে থাকবে একটু ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটা নষ্ট হয়ে যাচ্ছে তাই একটু ঢ্যাঁড়স ভাপা করে দেবো।
এখানে দেখুন তেল নিয়ে নিয়েছি, তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, অল্প একটু সামান্য দিয়ে দিলাম হলুদ, আর এখানে লাল শাকটাকে একদম কুচি কুচি করে নিয়েছি, তার মধ্যে দুটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম এই লাল শাকটা। অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ শাক তো আবার কমে যায়, তখন আবার নুন বেশি হয়ে যাবে। এত কষ্ট করে গাছ লাগানো, সেই শাক হওয়ার পর যখন রান্না করছি সেটা যদি আবার নুন হয়ে যায় তখন খুব বাজে লাগবে, তাই একদম অল্প করে দিলাম। বেশ কয়েক মিনিট হয়ে গেছে, দেখছি লাল শাকটা এখানে জলটা একদম কমে গেছে। আর শাক তো হতে বেশি টাইম লাগে না, তারপরে আবার এত টাটকা শাক। আর সে একদম লাস্টে দিয়ে দিলাম অল্প কয়েক দানা চিনি, একটু চিনি দিতে হয় জানি, একদম শাক ভাজার মানে শাকটা যখন ভাজা হয়ে আসে। তার সাথে আরও দিলাম এখানে অল্প একটু পোস্ত আর একটুখানি রোস্টেড বাদামকে গুঁড়ো করে। ব্যাস, এবার এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে মানে জলটাকে আর একটু শুকিয়ে এবার এটা নামিয়ে নেব। চলুন, এখানে বাগানের টাটকা টাটকা লাল শাক একদম রেডি। অল্প একটু পোস্ত আর এরকম বাদাম ছড়ানো মানে বাদাম ছড়িয়ে দিলে ওপর থেকে দারুণ লাগে খেতে। ওইদিকে যতক্ষণ শাক ভাজা হচ্ছিল ততক্ষণ সাইডে আমি মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছিলাম। একটু রুই মাছের কালিয়া করব, তাই মাছগুলোকে দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াতে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে। ওগুলো একটু ভাজা হয়ে এলেই তার মধ্যে অ্যাড করে দিলাম এখানে কুচি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেবো বেশ অনেকটা টমেটো। কালিয়াতে একটু টমেটো দিলে বেশ ভালো লাগে, একটা টক টক ভাব আসে, আর গ্রেভিটাও হয় খুব সুন্দর মাখা মাখা। আর এখানে আমি মশলাটাও রেডি করে রেখেছিলাম, অনেকটা রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি আর একটু কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব, একদম এমনভাবে কষাবো যাতে তেল ভালো মতো ছেড়ে বেরিয়ে আসে। এখানে দেখুন মশলাটা কষা হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিলাম জল দিয়ে, এবার এর মধ্যে জলটা ফুটে গেলেই দিয়ে দেবো মাছের পিসগুলো। মাছগুলো দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু বড় মাছগুলো তাই একটু ঢাকা দিলে মাছটাও নরম হবে আর এর মধ্যে ঝোলটাও খুব ভালোভাবে ঢুকবে। একদিকে মাছ হচ্ছে আর একদিকে ভাতও হচ্ছে, এখানে ভাবলাম ঢ্যাঁড়সের ভাপাটাও করে নিই। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে আর অল্প একটু হলুদ, তার মধ্যে এইভাবে লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলোকে, সেগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো হালকা ভাজা হয়ে যেতেই তার মধ্যে অ্যাড করে দিয়েছি অল্প একটু টমেটো আর ঢ্যাঁড়স ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো এখানে একটু সর্ষে গুলে রেখেছিলাম, সর্ষের মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে রেখেছিলাম, আর অল্প একটু নুন দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল। চলুন এবার ঢাকা দিয়ে দেবো, ঢ্যাঁড়সটা হতে থাক, ওইদিকে দেখি মাছটা কত দূর এগোলো। এখানে দেখুন ঝোলটা প্রায় কমেই এসেছে, আর একটু মাখা মাখা করব, কালিয়া তো একটুখানি বেশ শুকনো শুকনো মাখা মাখা হলে খেতে আরও ভালো লাগে। আর এখানে দেখুন একদম রেডি হয়ে গেছে কালিয়া, আর আজকের কালিয়াটা না খুব ভালো লাগছিল। আসলে মাছ রান্না ভালো হয় তখনই যদি মাছটা খুব মিষ্টি হয়। আজকের দেখছিলাম খুব ভালো হয়েছে, মানে মাছটা বেশ ভালোই আছে, মিষ্টি আছে। চলুন, ওইদিকে কালিয়াও রেডি, আর এইদিকে আমার যে ঢ্যাঁড়সের ভাপাটা হচ্ছিল সেটাও একদম শুকনো শুকনো হয়ে রেডি হয়ে গেছে। বেশ ভালোই লাগে জানেন এই ঢ্যাঁড়স ভাপাটা, এটা গরম ভাতে খেতে না খুব ভালো লাগে। এইভাবে ছিঁড়ে নেবেন লম্বা লম্বা করে ঢ্যাঁড়সগুলোকে, সেটা বেশ ভালো লাগে, ভেতর অবধি মশলাটা চলে যায়। চলুন, ঢ্যাঁড়সও রেডি হয়ে গেছে, খাবার দাবার সব রেডি। আর সকাল থেকে যেহেতু কাজে লেগেছি তাই ভাবলাম দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি সেরেই নিই, আর গরম গরমই যখন আছে একেবারে গরম গরম সব নিয়ে বসে যাই। গরম ভাতের সাথে প্রথম পাতেই নিয়েছি এখানে লাল শাক ভাজা, এটার জন্যই ওয়েট করে আছি কখন খাবো। আর নিলাম এখানে অল্প একটুখানি যে ঢ্যাঁড়স ভাপা করেছিলাম সেটা, আর প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস মাছ আর সাথে একটুখানি গ্রেভি। বেশ ভালোই হয়েছে জানেন, আজকে দুপুরের খাওয়াটা না পুরো জমে যাবে। চলুন পরের ব্লগে জানাবো যে কেমন লেগেছিল আমার লাল শাক। আজকে এখানেই ব্লগটা শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।